আমরা যেতে পারিনি, আমরা এখানেই আছি। আমি সাহস করে বললাম, তো তোমরা কে? কোনো উত্তর এলো না, শুধু চারিদিক থেকে ভেসে এলো কান্নার শব্দ। আমি আর অমলেন্দু বাবু আর এক সেকেন্ডও সেই ফ্ল্যাটে দাঁড়াইনি। আমরা তাড়াতাড়ি সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 420 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা থাকছে সৌরদীপ ঘোষের। সৌরদীপ এই দ্বিতীয়বারের জন্যে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে, আর সৌরদীপ একজন সিভিল ইঞ্জিনিয়ার। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের ময়না থেকে স্নিগ্ধা দাস। এবং স্নিগ্ধা এর আগে আমাদেরকে বহু ঘটনা পাঠিয়েছে। বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 420 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম সৌরদীপ ঘোষ। প্রেতপক্ষে পাঠানো এটা আমার দ্বিতীয় ঘটনা। আমার বয়স 35, পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। প্রায় 12 বছর ধরে কলকাতা ও আশেপাশের বিভিন্ন বহুতল আবাসনের স্ট্রাকচারাল অডিট, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পরীক্ষার কাজ করছি। কাজের সূত্রে এমন বহু জায়গায় ঢুকেছি যেখানে সাধারণ মানুষ খুব কমই যায়। পরিত্যক্ত বেসমেন্ট, সার্ভিস শ্যাফট, জলের ট্যাঙ্ক কিংবা বছরের পর বছর তালা বন্ধ পড়ে থাকা পুরনো ফ্ল্যাট। অনেকে মজা করে বলেন, আপনার তো ভয়ই নেই। আমি শুধু একটা হাসি দিই, কারণ সত্যিটা হলো আমি ভয় পাই। তবে কাজের প্রয়োজনে সেই ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয়। আজ যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে। 4 বছর কেটে গেলেও আজও মাঝরাতে কোনো উঁচু অ্যাপার্টমেন্টের ফাঁকা করিডোর দিয়ে হাঁটলে সেই রাতের কথা মনে পড়ে যায়। কারণ আমি জানি সব কান্নার শব্দ জীবিত মানুষের হয় না। বর্ষার শেষ দিক, টানা বৃষ্টির পর আমাদের অফিসে একটা অভিযোগ আসে। নিউ টাউনের 12 বছরের পুরনো একটা আবাসনের 10ম তলায় সিলিং দিয়ে জল চুঁয়ে পড়ছে। স্ট্রাকচারাল পরীক্ষা করার দায়িত্ব পড়ল আমার ওপর। আবাসনের নাম যদিও বদলে বলছি সুবর্ণ রেসিডেন্সি। সকালে পৌঁছে দেখলাম জায়গাটা অত্যন্ত পরিচ্ছন্ন। নিচে বাচ্চারা খেলছে, বাগানে বৃদ্ধরা আড্ডা দিচ্ছেন, নিরাপত্তা রক্ষীরা নিজেদের কাজে ব্যস্ত। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু 10ম তলায় লিফট থেকে নামতেই যেন এক অন্য পরিবেশ। জায়গাটা ভীষণ ঠান্ডা। 4টি ফ্ল্যাট, 10A, B, C আর D। আমার সঙ্গে ছিলেন সোসাইটির সম্পাদক দেবাশিস দত্ত। 10B ফ্ল্যাটে ঢুকে জল চুইয়ে পড়ার দাগ পরীক্ষা করছিলাম। কাজ শেষ করে বললাম, এবার 10C দেখতে হবে। দেবাশিস বাবু মুহূর্তের জন্য থমকে গেলেন আর বললেন, ওটা বন্ধ। আমি বললাম, চাবি নেই? তিনি বললেন, না নেই, মালিক বিদেশে। কথাগুলো খুব ছোট করেই বলছিলেন, কিন্তু তার চোখে স্পষ্ট অস্বস্তি। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। পুরো দরজায় ধুলো জমে আছে, কলিং বেলের ওপর মাকড়সার জাল, কিন্তু দরজার নিচে ধুলো নেই। বরং মনে হলো সম্প্রতি দরজাটা খোলা হয়েছিল। আমি প্রশ্ন করতেই দেবাশিস বাবু বললেন, হয়তো বাতাসে ধুলো উড়ে গেছে। তবে ব্যাখ্যাটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য লাগলো না। বিকেলের দিকে কাজ শেষ করে নিচে নামছিলাম, ঠিক তখনই করিডোরের মধ্যে খুব ক্ষীণ একটা শব্দ শুনলাম। মনে হলো কোনো ছোট্ট শিশু কাঁদছে। আমি চারিদিকে তাকালাম, কেউ কোথাও নেই। কয়েক সেকেন্ড পর শব্দটাও মিলিয়ে গেল। ভাবলাম পাশের কোনো ফ্ল্যাট থেকে শব্দটা আসছে। বিষয়টা গুরুত্ব দিলাম না। রাত 10:30টার দিকে দেবাশিস বাবুর ফোন এলো। তিনি আমাকে বললেন, কাল রাতে একবার আসতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম, রাতে? তিনি বললেন, হ্যাঁ, একটা জিনিস আপনাকে শুনতে হবে। আমি বললাম, কি জিনিস? কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি বললেন,
একটা শব্দ, রাখছি। এর বেশি কিছু না বলে তিনি ফোনটা কেটে দিলেন। আমি ভাবলাম পাগল নাকি, এত রাতে ফোন করে কি সব আজে বাজে কথা বলছে, প্রকৃতস্থ অবস্থায় আছে তো। পরদিন রাত 11:30টায় আমি আবার সেই আবাসনে পৌঁছলাম, কিছুটা কৌতূহল বশত। নাইট গার্ড বিপ্লব পাল রেজিস্টারে আমাকে নাম লিখিয়ে ফিস ফিস করে বলল, স্যার, যদি কিছু শুনতে পান আমাকে ডাক দেবেন। আমি অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলেও সে উত্তর দিল না। 10ম তলায় পৌঁছে দেখলাম পুরো করিডোর ফাঁকা, ঘড়িতে রাত 11:57। আমি একাই দাঁড়িয়ে সেই করিডোরে। 12টা বাজতেই অত্যন্ত ক্ষীণ একটা শিশুর কান্না আমার কানে ভেসে আসলো। ধীরে ধীরে সেই শব্দটা স্পষ্ট হতে লাগলো। আমি সেই শব্দ অনুসরণ করে এগোতে লাগলাম। শেষ পর্যন্ত বুঝলাম শব্দটা ফ্ল্যাট নাম্বার 10C থেকে আসছে। আমি দরজার একেবারে কাছে গিয়ে কান লাগালাম। কান্নাটা ঠিক তখনই থেমে গেল। ভেতর থেকে একটা শিশু কণ্ঠ শোনা গেল, মা, দরজাটা খোলো। আমার শরীর হিম হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একজন নিচু গলায় বললেন, ও যদি তোমাকে ডাক দেয় কোনো উত্তর দেবে না। পেছনে ফিরে দেখি সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। তিনি নিজের পরিচয় দিলেন, অমলেন্দু বসু। তিনি বহু বছর ধরেই ওই তলাতেই থাকেন। আমি ঘটনাটা বলতেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি তো আজ শুনছ, আমি 7 বছর ধরে এই কান্না শুনছি। এর মধ্যে দেবাশিস বাবুও এসে পৌঁছলেন। কোনো একটা কারণে তার দেরি হয়ে গিয়েছিল। আমরা 3 জন করিডোরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আবার সেই শিশুর কান্না শুরু হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শব্দটা একবার দরজার ভেতর থেকে, আবার মুহূর্তের মধ্যে মনে হচ্ছে সেই ফ্ল্যাটের সিলিং এর দিক থেকে, কখনো আমাদের পেছন থেকে আসছে। আমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে শব্দটা রেকর্ড করতে চাইলাম, কিন্তু কান্নাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমি ফোন পকেটে রাখতেই আবার সেই কান্না শুরু। এভাবে 3 বার হলো। আমি রেকর্ড করেছিলাম, কিন্তু পরে শুনে দেখলাম আমাদের নিঃশ্বাস আর বাতাসের শব্দ ছাড়া কোনো কান্নার অস্তিত্বই সেই রেকর্ডিংয়ে নেই। আমি জানতে চাইলাম এই ফ্ল্যাটে আগে কারা থাকতেন। দেবাশিস বাবু ধীরে ধীরে বললেন, অভিক সেন, তার স্ত্রী নয়না আর ছোট ছেলে ঋষি। আমি জিজ্ঞাসা করলাম, এখন তারা কোথায়? তিনি কোনো উত্তর দিলেন না। অমলেন্দু বাবুই বললেন, 7 বছর আগে এক সকালে পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে পুরো ফ্ল্যাট খালি। পুলিশকে আমরাই ডেকেছিলাম। আমি বিস্মিত হয়ে বললাম, মানে? তিনি বললেন, আসবাবপত্র ছিল, জামা কাপড় ছিল, আগের রাতের খাবার টেবিলে সাজানো ছিল, কিন্তু মানুষ একজনও নয়। কোনো রক্ত নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো মৃতদেহ নেই, শুধু একটা পরিবার হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই লিফটটা নিজে থেকে 10ম তলায় এসে থামল। দরজাটা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু সঙ্গে সঙ্গে একটা মিষ্টি বেবি পাউডারের গন্ধ ভেসে এলো। আমরা 3 জন অবাক হয়ে তাকিয়ে থাকলাম। হঠাৎ লিফটের সামনের মেঝেতে একজোড়া ছোট ভেজা খালি পায়ের ছাপ আমাদের সামনে ফুটে উঠতে শুরু করলো। 1, 2, 3টে, যেন কোনো অদৃশ্য শিশু এইমাত্র লিফট থেকে নেমে এসেছে। ছাপগুলো ধীরে ধীরে করিডোরের মাঝখান দিয়ে এগোতে লাগলো। আমরা নিঃশব্দে অনুসরণ করছি। মাঝপথে এসে সেই ছাপগুলো থেমে গেল। আমি এক মুহূর্তের জন্য দেবাশিস বাবুর দিকে তাকালাম। দেবাশিস বাবু বললেন, দেখুন এবার কি হয়। আমি এবং সেখানে উপস্থিত আরো 2 জন, আমরা 3 জনই দেখতে পেলাম সেই ছাপগুলো উধাও। আর এখন সেই পায়ের ছাপগুলো সোজা 10C নম্বর ফ্ল্যাটের দরজার সামনে। আমার বুকের ভেতরটা একেবারে বরফ হয়ে গেল। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে একটা ধাতব শব্দ ভেসে এলো,
অমলেন্দুবাবু ফিস ফিস করে বললেন, ওটা কিসের শব্দ জানেন? আমি বললাম, কিসের? তিনি বললেন, শিশুর দোলনা দুলছে। আর সেই মুহূর্তেই আমার ডান কানের পাশ দিয়ে কেউ যেন খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ঘুরে তাকালাম, কেউ কোথাও নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার পাশেই দাঁড়িয়েছিল। সেই রাতের ঘটনার পর আমার আর ঘুম হয়নি। পরদিন সকালে আবার সুবর্ণ রেসিডেন্সিতে ফিরে এলাম। এবার শুধু জল চুইয়ে পড়ার কোনো কারণ খুঁজতে নয়, 10C ফ্ল্যাটের রহস্যের শেষ পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে, এই অভিপ্রায় নিয়েই আসা। সোসাইটির অফিসে বসে দেবাশিস দত্ত আমাকে পুরনো নথিপত্র দেখালেন। 7 বছর আগে অভিক সেন আর তার স্ত্রী নয়না আর 5 বছরের ছেলে ঋষিকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল। তারপর থেকেই প্রতিবেশীরা মাঝরাতে শিশুর কান্না, দরজায় টোকা এবং করিডোরে ছোটাছুটির শব্দ শুনতে শুরু করেন। শুরুতে সবাই ভেবেছিল ছোট বাচ্চা বলে এসব স্বাভাবিক, কিন্তু কয়েক সপ্তাহ পর আচমকাই পরিবারটা নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত করেছিল, দরজা ভেতর থেকে লক ছিল, জোর করে ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘরের মধ্যে দামি জিনিসপত্র, টাকা, গয়না সব অক্ষত। রান্নাঘরে আগের রাতের খাবার, টেবিলে 3টে প্লেটে খাবার সাজানো, শিশুর খেলনা ছড়িয়েছিল চারিদিকে, অথচ মানুষ 3 জনের কোনো চিহ্নই মেলেনি। কেসটা শেষ পর্যন্ত মিসিং পারসন হিসেবেই বন্ধ হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিলাম এই ফ্ল্যাটে ঢুকতেই হবে। অনেক চেষ্টা করে অবশেষে মালিকের আত্মীয়ের মাধ্যমে ডুপ্লিকেট চাবির ব্যবস্থা করা হলো। সন্ধে 7টার সময় আমরা 4 জন, আমি, দেবাশিস বাবু, অমলেন্দু বাবু এবং নিরাপত্তা রক্ষী বিপ্লব ফ্ল্যাটের সামনে দাঁড়ালাম। তালা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। বাতাসের সঙ্গে মিশেছিল পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর শিশুর ট্যালকাম পাউডারের গন্ধ। ঘরের প্রতিটি জিনিস ধুলোয় ঢাকা ছিল। সোফা, টেবিল, বুকশেলফ সব যেন সময়ের মধ্যে আটকে আছে। ড্রয়িং রুমের এক কোণে পড়েছিল একটা ছোট্ট লাল রঙের খেলনা গাড়ি। আমি সেটা তুলতেই দূরে অন্য একটা ঘর থেকে ভেসে এলো মৃদু হাসির শব্দ। আমরা 4 জনেই একসঙ্গে তাকালাম, সেখানে কেউ নেই। আমরা এরপর যে ঘরে ঢুকি সেটা নিশ্চয়ই সেই শিশুটির ঘর ছিল। দেয়ালে কার্টুনের স্টিকার লাগানো, ছোট্ট খাট, আলমারি আর জানলার পাশে একটা বড় কাঠের দোলনা। আমরা 30 সেকেন্ড হবে হয়তো সেই ঘরে এসে ঢুকেছি, হঠাৎ সেই কাঠের দোলনাটা ধীরে ধীরে দুলতে আরম্ভ করলো। কোনো বাতাস ছিল না, কোনো কিচ্ছু নয়। বিপ্লব আতঙ্কে চিৎকার করে বলল, স্যার চলুন বেরিয়ে যাই। ঠিক তখনই দোলনাটা আরো জোরে দুলতে শুরু করলো। এই শব্দই তো আগের রাতে করিডোরে শুনেছিলাম। অমলেন্দুবাবু ঠিকই বলেছিলেন। আমি ভয় না পেয়ে পুরো ফ্ল্যাট পরীক্ষা করতে শুরু করলাম। বেডরুমে ঢুকতেই নজরে পড়ল একটি পারিবারিক ছবি। অভিক, নয়না আর ছোট্ট ঋষি 3 জনই হাসছে, কিন্তু ছবির কাঁচের ওপর 3টে লম্বা আঁচড়, যেন কেউ ধারালো নখ দিয়ে সেটা কেটে দিয়েছে। ছবিটা হাতে নিতেই কানের কাছে একটা শিশু কণ্ঠ ভেসে এলো, মা আমি এখানে। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ কোথাও নেই। ঘরের দরজাটা নিজে থেকেই ধড়াম করে বন্ধ হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটা আবার নিজে থেকেই খুলে যায়, আর তার সাথে মৃদু হাসির শব্দ ভেসে আসে। সেদিন আর কিছু না করে আমরা বেরিয়ে এলাম সেই ফ্ল্যাট থেকে। আমার মনে হচ্ছিল এই ফ্ল্যাটের রহস্যের উত্তর লুকিয়ে আছে অতীতে। পরদিন আমি তদন্তকারী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রুদ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করলাম, যদিও নামটা বদলে দেওয়া। তিনি দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, সরকারি রিপোর্টে যা লেখা আছে সবটাই সত্যি, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে আলমারি থেকে একটা পুরনো ডায়েরি পাওয়া গিয়েছিল, খুব সম্ভবত নয়নার ডায়েরি। শেষ কয়েকটা পাতায় বারবার একটা কথা লেখা ছিল,
ঋষি প্রতিদিন রাতে কারোর সঙ্গে কথা বলে। সে বলে একটা ছেলে তাকে খেলতে ডাকে। ও বলে ছেলেটা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। শেষ পাতায় কাঁপা হাতে লেখা, আজও বলেছে কাল রাতে আমরা সবাই একসঙ্গে চলে যাব। কেননা সে শুধু ঋষিকেই সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ঋষি বলেছে সে যেখানে যাবে তার বাবা মাও সঙ্গে যাবে। তাই ঋষির অজানা বন্ধু তার বাবা মাকেও সঙ্গে নিয়ে যাবে। এই তথ্য জানার পরও ঘটনার ব্যাখ্যা খুঁজে পেলাম না। তবু শেষবারের মতো পরের দিন রাতে ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু অমলেন্দু বাবু আমাকে বললেন যে তিনিও আমার সাথে থাকবেন। যেদিন রাতের কথা বলছি তারিখ মনে নেই, কিন্তু রাত ঠিক 12টা। পুরো ফ্ল্যাট অন্ধকার। আমি ড্রয়িং রুমে বসে আছি। 12:05। শিশুর কান্নার শব্দ শুরু হলো। 12:10। কান্না থেমে গিয়ে একটা পদধ্বনির শব্দ। 12:12। দোলনার আওয়াজ। তারপর একটা শিশুর হাসি। হঠাৎ বাইরের করিডোরে একটা খসখস শব্দ। আমি আর অমলেন্দু বাবু টর্চ জ্বালিয়ে করিডোরে বেরোলাম। করিডোরে বেরোতেই টর্চটা দপ করে নিভে যায়। করিডোরের অন্য প্রান্তে একটা ছোট্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ঠিক 2 সেকেন্ড, তারপরেই সেটা কর্পূরের মতো মিলিয়ে গেল। তারপর আমরা আবার ঘরে ঢুকে এলাম। সব দিক শান্ত। হঠাৎ সেই ফ্ল্যাটের 3টে ঘর থেকে যেন একসাথে কয়েকটা শব্দ ভেসে এলো। আমরা যেতে পারিনি, আমরা এখানেই আছি। আমি সাহস করে বললাম, তো তোমরা কে? কোনো উত্তর এলো না। শুধু চারিদিক থেকে ভেসে এলো কান্নার শব্দ। আমি আর অমলেন্দু বাবু আর 1 সেকেন্ডও সেই ফ্ল্যাটে দাঁড়াইনি। আমরা তাড়াতাড়ি সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর কখনো রাতের বেলা ওই ফ্ল্যাটে কেউ থাকেনি। দিনের বেলায় অনেকেই ঢুকেছেন, কিন্তু রাত নামার আগেই বেরিয়ে এসেছেন। আবাসনের নতুন বাসিন্দারাও এখনো বলেন মাঝে মাঝে গভীর রাতে তারা আজও সেই শিশুর কান্না শুনতে পান, কিন্তু দরজার কাছে গেলেই সেই শব্দ থেমে যায়। আমি আজও জানি না অভিক, নয়না আর ঋষির কি হয়েছিল। তারা সত্যি কোথাও চলে গিয়েছিল নাকি এমন কোনো শক্তির মুখোমুখি হয়েছিল যার ব্যাখ্যা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে একটা কথা আমি নিশ্চিত জানি, যে রাতে আমি শেষবার সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছিলাম, লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে আমি স্পষ্ট দেখেছিলাম 10ম তলার অন্ধকার করিডোরের একেবারে অন্য প্রান্তে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে খুব ধীরে হাত নাড়ছিল। মনে হচ্ছিল সে আমাকে এটাই বলতে চাইছে, এই ফ্ল্যাটে আর কোনো দিনও ফিরে এসো না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো তোমাদের ঘটনাটা আমি বলবো যে অমীমাংসিত। কেননা একটা পরিবার এইভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, কিছু জানাই গেল না। কিন্তু এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে এবং সেরকম ঘটনার রেকর্ডও আছে। তোমরা যদি গুগল ঘেটে দেখো, এরকম ঘটনা কিন্তু তোমরা প্রচুর পাবে। ব্যাখ্যা আমার কাছে নেই। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 420 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। প্রেতপক্ষ পরিবার, তোমরা কেমন আছো? আমি স্নিগ্ধা, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি। আবারও অনেকদিন পর তোমাকে লিখতে বসলাম। এর আগে অনেক লেখা তোমাকে পাঠিয়েছি, তাই এই আশাতেই থাকলাম যে এই ঘটনাটাও তুমি পড়ে শোনাবে। 2013 সালে আমার পিসিমণির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ তোমাকে লিখে পাঠাচ্ছি, যা আমি ওনারই ভাষ্যমতে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শুরু করছি ঘটনা। আমার তখন সবেমাত্র বিয়ে হয়েছে। বাপের বাড়ি আমার বাড়ি থেকে 15-20 মিনিট দূরে। একদিন সকালে হঠাৎ একটা খবরে আমি চমকে উঠলাম।
বাড়িতে ছুটতে ছুটতে আসতেই আমার কাকুর মৃতদেহখানি দেখতে পেলাম। বাড়ির উঠোনে রাখা হয়েছে তার মৃতদেহ। পায়ের মাংস নাকি কাঁকড়াতে খুবলে খেয়েছে, কেটে নিয়েছে পায়ের বুড়ো আঙুল, চোখ, হাতের আঙুল ইত্যাদি সব খুবলানো। তবে আমার কাকুর টর্চ লাইটটা তখনও এক হাতে ধরা। কি ঘটেছিল এবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। আমার বাবারা 4 ভাই। এই কাকু হলেন সেজ ভাই। সে আমায় যে অত্যন্ত ভালোবাসতেন এমনটা নয়, কিন্তু কাকুর আর আমার দুজনের রাশি এক। এবার আসছি একটা অন্য ঘটনায়। দিনটা ছিল জামাই ষষ্ঠীর। কাকু অনেক যত্ন সহকারে তার 2 জামাইয়ের জন্য রান্না করেন, কিন্তু তারা ফোন করে জানায় যে তারা রাতে আসবে, দুপুরে আসতে পারবে না। এই কথা শুনে কাকু খুব রেগে যায় আর সব রান্না পাড়ার সব ছেলে মেয়েদের ডেকে খাইয়ে দেন। কিন্তু সন্ধ্যের সময় তিনি আবার ভাবেন জামাইদের কি খাওয়াবেন। কাকু এরকমই খামখেয়ালি ছিলেন। সন্ধ্যের দিকে কাকু আবার বাজারের দিকে রওনা দেন। যথাযথভাবে ওনার 2 মেয়ে জামাই সবাই আসে। ছোট জামাই কাকুকে বাজারেই দেখতে পেয়ে যায় এবং এই জামাই শ্বশুরের সম্পর্ক ছিল অন্যরকম। তারা দুজন বাড়িতে আসার আগেই বাজারের সংলগ্ন একটা পানশালায় ঢুকে পড়ে এবং অল্প খাবে বলেও প্রচুর মদ্যপান করে ফেলেন। তারপর তারা বাড়িতে আসার সময় একেবারে টলমল অবস্থায় তারা বাড়ি ফিরতে থাকে। তাদের অবস্থা এমনই ছিল যে কাকু হঠাৎ করে কোথায় যেন পড়ে যায়। জামাই দেখতে পায় কিন্তু তাকে তুলতে পারে না। বাড়িতে ফিরে এসেও কাউকে বলে না। রাত তখন 11টা বাজে, তখনও কাকু বাড়ি ফেরে না। সবাই খুঁজতে বের হয়। বর্ষার রাত হওয়ায় সব জায়গা খোঁজা সম্ভব হয়নি। অনেক রাত অবধিও যখন সন্ধান পাওয়া গেল না, যে যার বাড়ি ফিরে যায়। রাত পেরিয়ে ভোর হলো। আসলে আমার কাকু পড়ে গিয়েছিলেন আমাদের বাড়িরই ওখানে একটা পুকুরে। ওই পুকুরেই অনেকে স্নান করলেও কেউ লক্ষ্য করেনি। কিন্তু সেই পুকুরেই আমার কাকুর ছেলে যখন স্নান করতে যায়, সে দেখতে পায় একটা জুতো ভাসছে পুকুরের ধারে। সে চিনতে পারে সেই জুতোটা, এটা তার বাবার জুতো। তারপর সবাই মিলে খোঁজাখুঁজি ডুবুরি নামানো হয়। তারপর শেষমেশ কাকুর দেহের হদিশ পাওয়া যায়, আর সেই দেহই আমাদের উঠোনে এনে রাখা হয়। তারপর কাকুর দেহ ময়না তদন্তের জন্য যায়। সব কিছু মিটে যাওয়ার পর কাকুর দাহ কাজ সম্পন্ন হয়। এরপর আমার সাথে যে অলৌকিক ঘটনা ঘটে সেটা হয় শ্রাদ্ধের ঠিক 4 দিন আগে। আমি একদিন দুপুরবেলায় নিজের খাটে শুয়ে রয়েছি। হঠাৎ 4টে মাছি আমার মুখের ওপর ঘুরতে থাকে। আমি তাড়াচ্ছি, কিছুতেই যায় না। আমার স্বামী আর্মিতে কাজ করতেন। তখন আমার মেয়ে হয়েছে, বয়স 4 বছর। স্বামী কাজের জন্য বাইরে। রাতের বেলায় আমি আর আমার মেয়ে শুয়ে আছি। বাড়িতে আমরা শুধু দুজন। হঠাৎ করে রান্নাঘরের সব বাসন ঝনঝন করে পড়ে যায়। আমি ভাবলাম বেড়াল ঢুকেছে, তাই পাশ ফিরে আবার শুয়ে পড়লাম। আমার বিছানার পাশেই জানালা, মেয়ে ওই দিকেই শুয়ে আছে। হঠাৎ করে জানালার পাল্লাটা কেউ যেন এক টানে খুলে ফেলল। আমার স্পষ্ট মনে আছে আমি সেই জানলার পাল্লার ছিটকিনি লাগিয়েই শুয়েছি। জানলার পাল্লা খুলতেই আমি দেখতে পেলাম একটা কালো অবয়ব বিছানার ওপর লাফিয়ে পড়ল। মনে হলো এক ভারী ওজনের কিছু খাটের মধ্যে দাপিয়ে পড়ল, কিন্তু আমি ওটা স্বপ্ন দেখিনি। যা ঘটছে তা বাস্তব। তবে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। হঠাৎ সেই অবয়বটা আমার বুকের ওপর চেপে বসে। আমার ক্ষমতা ছিল না আমার মেয়েকে ডাকবো, আর ওকে ডাকলেও বা ও কি করবে। আমি আমার ইষ্ট দেবতার নাম নিতে থাকলাম। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। তারপর আমি কখন যে শুয়ে পড়েছি আমি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ভাবলাম স্বপ্ন দেখেছি বোধ হয়, কিন্তু সেই দিন রাতে যা ঘটল বুঝতে পেরে গেলাম যে এ কোনো স্বপ্ন নয়। সেই দিন রাতে সেই অবয়বটা আবার আমাকে দেখা দেয়। এবার আমার পা ধরে সে টানতে টানতে আমাকে বাড়ির বাইরে নিয়ে এসে ফেলে। আমি কিন্তু আধঘুম অবস্থায়
চোখ খুলে দেখি আমি আমার বাড়ির সামনের রাস্তার ওপর বসে আছি। চারিদিক থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। আমার পিঠে কেমন যেন একটা ব্যথা অনুভব হলো। মনে হলো ঘষটিয়ে নিয়ে আসাতে হয়তো আমার পিঠ ছুলে গেছে। আমি উঠে বাড়ির দিকে যেতে যাব, কিন্তু আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। সকালে কিছু লোকজনের কোলাহল আর ডাকে আমার ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করলাম রাস্তার ধারে। দিনটা ছিল শ্রাদ্ধের আগের দিন, তাই আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাই। আমি বাড়িতে এসে সব ঘটনা জানাই। সবাই বলল যে পরের দিন পুরোহিত মশাইকে ডেকে আমার সব কথা জানাবে। সেই দিন বিকেলের দিকে কলা পাতা কাটার উদ্দেশ্যে বাড়ির কিছু মহিলার সাথে শ্মশান পেরিয়ে কিছুটা দূরে আমিও যাই। বাড়িতে মেয়ে থাকায় আমি ওদের সাথে ফিরতে পারি না, তার আগেই ফিরে আসি। কিন্তু তখন সন্ধে হয়ে গেছে। শ্মশান পের হলেই আমাদের বাড়ির রাস্তা। শ্মশানের সামনে দিয়ে পেরোবার সময় আমি হঠাৎ দেখতে পাই একজন মানুষ রাস্তার ধারে বসে কি একটা খাচ্ছে। গোগ্রাসে গিলে চলেছে সেই খাবার। আমি তাকে পেরিয়ে বাড়ির দিকে যেই এগোতে যাব, সেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করলো। আমি জোরে চিৎকার করতে যাব, তখনই দেখি সেই লোকটা আর কেউ নয়, আমার কাকু। আমি দৌড়ে বাড়িতে চলে আসি। এসে মাকে আমি সমস্ত কথা জানাই, আর আমি মাকে বলি যে মা আমাকে বাঁচাও, কাকু আমাকে মেরে ফেলবে। মা এবার বুঝলো যে আমায় একা ছাড়া যাবে না। রাতের বেলায় মাও আমার সাথে এক খাটে ঘুমোলেন। রাত তখন 3টের দিকে হঠাৎ বাড়ির বাইরের কুকুরগুলো চিৎকার করতে করতে বাড়ির আশেপাশে ঘুরতে আরম্ভ করলো। কুকুরগুলো এমন আচরণ করছে যেন তারা কাউকে দেখতে পাচ্ছে। চোর দেখলে বা অচেনা কাউকে দেখলে এই কুকুরগুলো এমন করেই চেঁচায়। আমার মা আমাকে বললেন, আজ বাড়িতে পায়েস রান্না হয়েছে, তাই জন্যেই বিপদ। তোর কাকু পায়েস বড্ড ভালোবাসতো। এই কথা বলে মা আমাকে জাপটে ধরে, কেননা সেই সময় হঠাৎ করেই জানলায় খুব জোরে একটা টোকা পড়ে। কেউ যেন আমার নাম ধরে ডাকছে, কল্যাণী, কল্যাণী, যাবি না? চল, আমার সাথে চল। আমরা স্পষ্ট বুঝতে পারি এটা আমার কাকুর গলা। আর আমার মায়ের কথাই ঠিক, বাড়িতে পায়েস রান্না হয়েছে, সেই জন্যে কাকু এসে উপস্থিত। তার অতৃপ্ত প্রেতাত্মা আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার মা কিছু না করে একটা লোহার কাটারি এনে আমাদের বালিশের নিচে রেখে দেয়। শ্রাদ্ধানুষ্ঠান শেষ হওয়ার পরে পুরোহিত মশাই আমার সমস্ত কথা শোনেন। তিনি জানান যে আমার মৃত কাকু আর আমার রাশি এক বলেই আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তিনি ওই দিনই আমার হাতে একটা মাদুলি পরিয়ে দেন, যা আমি এখনো পরিধান করে আছি। আগের সাহসী মেয়ে এখন রাতে বাইরে বের হতেও ভয় পাই। তো দাদা, এই ছিল আজকের ঘটনা। আশা করি তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। প্রেতপক্ষের বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার ঘটনা তোমাদের কেমন লাগলো। আরও বড় হোক আমাদের প্রেতপক্ষ পরিবার। প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দুর্দান্ত একটা ঘটনা শুনলাম, স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই, যেটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি। তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি। আর অবশ্যই ঘটনা ভালো লাগলে লাইক দেবে। যারা নতুন শুনছো সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের পরিবারে। আর অবশ্যই হাইপ বাটনটা প্রেস করতে ভুলবে না যদি তোমাদের ঘটনা ভালো লেগে থাকে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে সুতপা নাগ, লিখেছে দুর্দান্ত একটা এপিসোড গিফট দেবার জন্যে থ্যাঙ্কস রাজদা। কমেন্ট করেছে দেবা নায়ক, মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, নবনীতা দে, বাবাই দাস, লিখেছে অসাধারণ এপিসোড রাজদা। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, শঙ্কর সরকার, সমীর সরকার, গীতা গোস্বামী আর শান্তার দুনিয়া। এই সবকটা কমেন্টই এসছে এক নববধূর জীবনে অশুভ শক্তির ছায়া নিয়ে আসা অভিশপ্ত বিয়ের গয়নার ঘটনা
প্রেতপক্ষের 418 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।